বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি খালেদা জাহান, প্রভাষক বাংলা, সরকারি ফরগঙ্গ কলেজ। আজকে আমি একাদশ শ্রেণীর সোনারতরী কবিতা নিয়ে ক্লাস নিব। আমরা জানি যে সোনারতরী কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষা এবং সাহিত্যে অসামান্য অবদান রেখে গেছেন। তিনি একাই বাংলা সাহিত্যকে পর্বত প্রমাণ উচ্চতায় উঠে গিয়েছেন। তো রবীন্দ্রনাথের অন্যতম বিখ্যাত কবিতা হলো সোনারতরী। এই কবিতাটি সোনারতরী কাব্যের নাম কবিতা। আমরা রবীন্দ্রনাথের এই বিখ্যাত কবিতাটি আমাদের উচ্চ মাধ্যমিক শ্রেণীতে পাঠ্য আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সোনারতরী কবিতা পাঠ করার আগে আমরা রবীন্দ্রনাথ সম্পর্কে, রবীন্দ্রনাথের কবি পরিচিতি এবং তার সাহিত্যিক পরিচিতি একটু জানবো। আমি আশা করব যে তোমরা এই সোনারতরী কাব্যটি পুরো কাব্যটি মানে কিনে ফেলবে এবং এই কাব্যের যে কবিতাগুলো আছে প্রত্যেকটি কবিতা তোমরা আলাদা করে পড়বে, এটি আমি আশা করছি। সোনারতরী কবিতাটি তো আমরা পড়বই, আর এছাড়া সোনারতরীর আরো কিছু বিখ্যাত কবিতা আছে, সেগুলো যদি তোমরা এই পুরো কাব্যটা কিনে পড়ো তাহলে তোমরা খুব উপকৃত হবে এবং রবীন্দ্রনাথের একেবারে কবি প্রতিভার চূড়ান্ত স্ফুরণ ঘটেছে বা চূড়ান্ত যে বৈশিষ্ট্য আছে সেটি কিন্তু আমরা সোনারতরী কাব্যে দেখি। এই কাব্যের বিষয় এবং আঙ্গিক দুই দিক থেকে কিন্তু কাব্যটি অসামান্য বৈশিষ্ট্যের সমুজ্জ্বল। আমি আশা করব তোমরা সোনারতরী পুরো কাব্যটি কিনে ফেলবে। তোমাদের পাঠ্য বইতে সোনারতরী কবিতাটি আছে, কিন্তু তোমরা পুরো কাব্যের বইটি কিনে ফেলবে এবং খুবই স্বল্প মূল্যে কিনতে পারবে তোমরা বইটি যে কোনো দোকান থেকে। তোমরা কিনে যদি পড়ো তাহলে আমি ব্যক্তিগতভাবে খুব খুশি হব। সোনারতরী আমাদের একাদশ শ্রেণীর পাঠ্য, এটি আমি আগেও বলেছি। তো তোমাদের সিলেবাসটি পরিবর্তন হওয়ার ফলে তোমরা এই অসাধারণ কবিতাটি আবার পাঠ করতে পারছো, কারণ এর আগে সিলেবাসে কিন্তু সোনারতরী কবিতাটি পাঠ্যভুক্ত ছিল না। তো আমরা কবিতা শুরু করার আগে আমরা রবীন্দ্রনাথ সম্পর্কে জানবো। আমরা সবাই জানি, মনে হয় এই রবীন্দ্রনাথের জন্মসালটি, যেটি 8 মে 1861 সাল। এই সালে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন। দেখো, 1861 সাল কিন্তু বাংলা ভাষা এবং সাহিত্যের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। 1861 সালে বাংলা ভাষার আরো একটি বিখ্যাত ঘটনা ঘটেছে, সেটি হলো মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যটি প্রকাশিত হচ্ছে। এবং 1861 সালে এই ঘটনাটি, এই যে মেঘনাদ বধ কাব্য প্রকাশ মাইকেল মধুসূদন দত্তের এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মতো এত বড় প্রতিভার জন্ম, তো দুটোই বাংলা ভাষার এবং বাঙালি জাতির নবজাগরণের ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছিল। আর রবীন্দ্রনাথের প্রয়াণ মৃত্যু ঘটেছে 1941 সালের 7 আগস্ট। আর রবীন্দ্রনাথের জন্মসালটা আমরা একটু বাংলা দেখি, 25শে বৈশাখ 1268। তোমরা এই তারিখটি একটু মনে রাখবে। দেখো, ইংরেজি এবং বাংলা যে বছর আছে সেখানে দেখো, বাংলা বছর থেকে বাংলা বছরের সাথে যদি আমরা 7 যোগ করি তাহলে ইংরেজি বছরটি পাবো। আর ইংরেজি বছরের ইংরেজি বছরের সাথে যদি 7 যোগ করি তাহলে আমরা বাংলা বছরটি পাবো, আর বাংলা বছর থেকে 7 বিয়োগ করলে আমরা ইংরেজি বছরটি পাই। এখানে এইরকম করে তোমরা বাংলা এবং ইংরেজি সাল দুটি বের করতে পারো। আর 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দ রবীন্দ্রনাথের মৃত্যু বার্ষিকী। রবীন্দ্রনাথ ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সঙ্গীত স্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোট গল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে গুরুদেব, কবিগুরু এবং বিশ্বকবি অভিধায় ঘোষিত করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার এক ধর্নাঢ্য ও সংস্কৃতিবান পিরালি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। বাল্যকালে প্রথাগত বিদ্যালয় শিক্ষা তিনি গ্রহণ করেননি। গৃহশিক্ষক রেখে বাড়িতেই তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। 8 বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন। 1874 সালে তত্ত্ববোধিনী পত্রিকায় তার এই অভিলাষ কবিতাটি প্রকাশিত হয়। এটি ছিল তার প্রকাশিত প্রথম রচনা।
এরপর 1878 সালে মাত্র 17 বছর বয়সে রবীন্দ্রনাথ প্রথমবার ইংল্যান্ডে যান। 1883 সালে মৃণালিনী দেবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 1890 সাল থেকে রবীন্দ্রনাথ পূর্ববঙ্গের শিলাইদহের জমিদারি স্টেটে বসবাস শুরু করেন। দেখো 1890 সাল থেকে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের এই পূর্ববঙ্গে বসবাস করেছিলেন জমিদারি দেখার কাজে। 1901 সালে তিনি পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন এবং সেখানেই পাকাপাকি ভাবে বসবাস শুরু করেন। আমরা এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি এইটি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি এবং খুবই বাল্য বয়সে কৈশোর বয়সের ছবি আমরা দেখতে পাচ্ছি। খুবই দুর্লভ একটি ছবি এটি, তোমাদের দেখার জন্য আমি এটি লেকচারে অন্তর্ভুক্ত করেছি। এরপর দেখি 1902 সালে তার পত্নী বিয়োগ ঘটে, মানে মৃণালিনী দেবীর মৃত্যু ঘটে এবং 1905 সালে তিনি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েন। 1915 সালে ব্রিটিশ সরকার তাকে নাইট উপাধিতে ভূষিত করে, কিন্তু 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি সেই উপাধি ত্যাগ করেন। আমরা এখানে আইনস্টাইনের সাথে বিখ্যাত পদার্থ বিজ্ঞানী আইনস্টাইনের সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি সুন্দর ছবি দেখতে পাচ্ছি। এরপর আমরা একটু দেখি 1921 সালে গ্রাম উন্নয়নের জন্য তিনি শ্রীনিকেতন নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেন। 1923 সালে আনুষ্ঠানিকভাবে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। দীর্ঘ জীবনে তিনি বহুবার বিদেশ ভ্রমণ করেন এবং সমগ্র বিশ্বে বিশ্ব ভ্রাতৃত্বের বাণী প্রচার করেন। 1941 সালে দীর্ঘ রোগ ভোগের পর কলকাতার পৈতৃক বাসভবনে তার মৃত্যু। রবীন্দ্রনাথ ঠাকুরের এখানে আরো একটি বিখ্যাত আলোকচিত্র, এটি ভিক্টোরিয়া কম্পোর সাথে রবীন্দ্রনাথের বিদেশ ভ্রমণের এক পর্যায়ে একেবারে শেষের দিকে। দেখো রবীন্দ্রনাথের জীবনী আমরা খুব সংক্ষেপে জানলাম। আমরা তোমাদের সাথে সরাসরি দেখা হয়, সামনাসামনি আরো আলাপ করব রবীন্দ্রনাথের ব্যক্তি জীবন এবং সাহিত্যিক জীবন নিয়ে। এখন আমরা রবীন্দ্রনাথের তোমার একটু সাহিত্য সংখ্যাগুলো একটু আজকে দেখব, আর আগামী ক্লাসে আমরা তার বিখ্যাত কাব্য, উপন্যাস, নাটক, প্রবন্ধ এগুলোর নামের সাথে পরিচিত হব এবং তারপরে আমরা আমাদের মূল পাঠে যাব। রবীন্দ্রনাথের 52টি কাব্যগ্রন্থ, 38টি নাটক, 13টি উপন্যাস এবং 36টি প্রবন্ধ রয়েছে। দেখো কাব্যগ্রন্থের সংখ্যা 52টি, কল্পনাতীত। এখানে কিন্তু কবিতার সংখ্যা অসংখ্য, 52টি কাব্যগ্রন্থের মধ্যে অসংখ্য কবিতা। রবীন্দ্রনাথ এক জীবনে যা লিখে গিয়েছেন, আসলে আমাদের মতো মানুষের জন্য এক জীবনে সেটি পড়ে শেষ করা সম্ভব নয়। এরপর দেখো নাটক হলো 38টি, উপন্যাস হলো 13টি, প্রবন্ধ গ্রন্থ হলো 36টি, আর অন্যান্য গদ্য সংকলন তার জীবদ্দশা বা মৃত্যুর অব্যবহিত পরে প্রকাশিত হয়। তার সর্বমোট 95টি ছোট গল্প এবং 1915টি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতানে সংকলিত হয়। অর্থাৎ 95টি ছোট গল্প সংকলিত হয় গল্পগুচ্ছে, আর 1915টি গান গীতবিতানে সংকলনের অন্তর্ভুক্ত করা হয়। রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত ও গ্রন্থাকারে প্রকাশিত রচনা 32 খণ্ডে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত। তোমরা এখন যেহেতু তোমরা এখন আসলে একরকম ফ্রি আছো বলা যায়, শুধু অনলাইনে ক্লাসগুলো করছো, তোমাদের কলেজে আসা বা এই জাতীয় কষ্টগুলো করা লাগছে না, তো আমি আশা করব যে তোমরা কিছু অতিরিক্ত বই কিনে পড়া শুরু করে দিবে। এরপর রবীন্দ্রনাথের দেখো যাবতীয় পত্র সাহিত্য 19 খণ্ডে, চিঠিপত্র ও 4টি পৃথক গ্রন্থে প্রকাশিত হয়। এছাড়া তিনি প্রায় 2000 ছবি এঁকেছিলেন। রবীন্দ্রনাথের রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছিল। 1913 সালে গীতাঞ্জলি কাব্যের গ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি কিন্তু নোবেল পুরস্কার পান। এই হলো রবীন্দ্রনাথের কবি পরিচিতি এবং সাহিত্যিক পরিচিতি। আমরা সামনের ক্লাসে রবীন্দ্রনাথের বিখ্যাত কাব্যগ্রন্থ, উপন্যাস এগুলো নামের সম্পর্কে পরিচিত হব, আর আমাদের সোনার তরী কাব্যের পটভূমি সম্পর্কে আলোচনা করব, এবং তারপরে আমরা মূল আলাপে যাব। এবং আমার তোমাদের কাছে আবারও অনুরোধ রইল যে তোমরা অবশ্যই তোমরা আলাদা বই কিনে রবীন্দ্রনাথের বিখ্যাত উপন্যাসগুলো যেমন গোরা,
শেষের কবিতা, চোখের বাড়ি, এই উপন্যাস গ্রন্থগুলো কিনে তোমরা যদি পড়া শুরু করে দাও তাহলে অনেক ভালো হবে। কারণ রবীন্দ্রনাথের মতন বড় প্রতিভার বইগুলো তোমার আগে পরে যে কোনো সময় পড়া লাগবে। মানে এইগুলো না পড়ে তুমি আসলে সামনের দিকে আগাতে পারবে না। যার জন্য আমি এখন থেকে বলবো যে যেহেতু তোমরা পর্যাপ্ত সময় পাচ্ছ রবীন্দ্রনাথের মানে যে বিখ্যাত লেখকদের বিখ্যাত গ্রন্থগুলো পড়ার জন্য, সুতরাং আমি আশা করব যে তোমরা বিখ্যাত বইগুলো পড়া শুরু করে দিবে। রবীন্দ্রনাথের বিসর্জন নাটকটি পড়তে পারো, ডাকঘর, অচলায়তন, রাজা, রক্তকরবী নাটকগুলো তোমরা ছোট ছোট বই পাওয়া যায়, অথবা রবীন্দ্রনাথের পুরো নাটক সমগ্রটি কিনে ফেলতে পারো, অথবা শ্রেষ্ঠ নাটক বলে বই পাওয়া যায় সেগুলো কিনতে পারো। তোমরা অন্য অন্য ব্যয় কমিয়ে দিয়ে যদি তোমরা এখন বই কেনায় উৎসাহিত হও এবং সেই বইগুলো পড়ো তাহলে তোমাদের ভবিষ্যতের জন্যই খুব ভালো হবে। আর তোমাদের প্রতি অনেক শুভকামনা রইল। আজকের মতো এতটুকুই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।